সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়ে গ্রহরাজ শনির সঞ্চার হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে, 6টা গ্রহর একত্রে সংযোগ হয়েছে এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে সতর্কবাণীগুলো দেওয়া হচ্ছিল সেই সতর্কবাণীও কিন্তু আমরা দেখলাম একটা জায়গায় প্রতিফলিত হলো, তার একটা বাস্তবায়ন হলো। আমরা একটা ভয়ঙ্কর মাপের ভূমিকম্প মায়ানমার থাইল্যান্ডে দেখলাম, যেখানে 10,000 20,000 গড অনলি নোজ ডেথ টোলের ফিগার কোথায় গিয়ে দাঁড়াবে। তো বিষয় হচ্ছে যে আমরা এই জিপিএস যেরকম গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেরকম গ্রহ পরিস্থিতি, গ্রহ সঞ্চার, আমরা গ্রহ পরিস্থিতি এবং গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করি। আমার ইন্ডিভিজুয়াল কি বাহন আছে, আমার যে চার্ট, আমার যে হরোস্কোপ, সেখানে আমি রিক্সায় চলছি না সাইকেলে চলছি, না আমার ভালো এসইউভি গাড়ি আছে, না আমি বিমানে চলছি, না আমি মালগাড়িতে যাচ্ছি, সেইটা নির্ভর করবে, তার উপর নির্ভর করবে যে আমার যাত্রাটা কীরকম হবে। এবার ভয়ঙ্কর ঝড় জল ঝাপটা যদি আসে আর আমার যদি বাহনটা দুর্বল হয়, তাহলে অবশ্যই আমি সেখানে একটা বিপদে পড়ব। এবার আমরা যখন এই গ্রহ পরিস্থিতি, গ্রহ সঞ্চার, যে জিপিএস আমরা আলোচনা করি, তখন কিন্তু we are not taking a peek into every individual horoscope. আমাদের একটা ব্ল্যাঙ্কেট আলোচনা করতেই হয় এবং সেখানে কিছু মানুষ আছেন যারা একটু নিজেদের অত্যাধিক প্রাজ্ঞবিজ্ঞ মনে করেন, আসলে তারা অত্যাধিক অজ্ঞ এবং সমানে কমেন্ট করে যান যে নেগেটিভ কথা বলবেন না, পজিটিভ বলুন, আমাদের কপালে কি ভালো কিছুই নেই। তো এই স্ট্যান্ডটা, এইরকম বক্তব্য থেকে কিন্তু এবার একটা হাই টাইম আপনারা সরে আসুন, কারণ এরকম একটা ওপেনিং সেরিমনি, যে গ্রহণ, 6টা গ্রহের সংযোগ এবং গ্রহরাজের সঞ্চারের একেবারে প্রাক্কালে এবং এই ভূমিকম্প থেকে ভয়াবহ সুনামি হওয়ার সম্ভাবনা। তো ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। তো 6টা গ্রহ একটা রাশিতে 30 ডিগ্রিতে, চিন্তা করে দেখুন, একটা সিটে যেখানে একজন মানুষ কমফোর্টেবলি বসতে পারে, সেখানে যদি 6 জন বসতে যায়, তাহলে যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে এবং যে একটা পজিশন নেওয়ার জন্য যে একটা একে অপরকে আক্রমণ করা হবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। এবং তার সঙ্গে আমরা এই মঙ্গলের সঞ্চার আসন্ন, মঙ্গল তার নিজ ঘরে প্রবেশ করবে। দুর্বল গ্রহ, নিচস্থ গ্রহ, তার একটা অ্যাসপিরেশনই থাকে এক্সল্টেশনের দিকে, কারণ সে যখনই তার ডেবিলিটেশন হাউসে এলো, সে কিন্তু তার এক্সল্টেশনের হাউসের 180 ডিগ্রি বিপরীতে আছে, এক্সল্টেশনের হাউসকে সে দৃষ্টি প্রদান করছে। অর্থাৎ তার মধ্যে একটা হাহাকার, তার মধ্যে একটা অতৃপ্ত বাসনা থাকছে ওই এক্সল্টেশনের অনুভূতি। সুতরাং তার মধ্যে এই হাহাকার এবং এই অভাবের যে অনুভূতিটা, এটা কিন্তু বিশেষভাবে কার্যকর হয়। যাদের কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নেই, কোনো গুরু নেই, কোনো পরম্পরার সঙ্গে যারা যুক্ত নন, তারা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এটা বলা বাহুল্য। এটা একেবারে সকলেই জানেন এবং সকলেই এই কথাটাকে মান্যতা দিচ্ছে। এই শনি রাহু একত্র হয়েছে, এখন আমরা জানি কিছুদিন থাকবে। কালসর্প যোগ সংগঠিত হয়েছে,
সৌরমণ্ডলে মঙ্গলের সঞ্চার আসছে। ম্যাক্রো লেভেলে, গ্লোবাল লেভেলে, সার্বিক স্তরে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট হবে। গ্লোবাল পলিটিক্স, ইমিগ্রেশন, সিটিজেনশিপ, এইসব অনেক নানান ইস্যুস আসবে। মব ভায়োলেন্স, মুভমেন্টস, মানুষের আন্দোলন, এই সমস্ত কিন্তু আমরা পৃষ্ঠে দেখতে পাব। এবার গ্রহরা আমাদের ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে কিন্তু মানসিক স্তরে আমাদের প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে আমাদের মনন চিন্তনের উৎপত্তি হয়ে আমরা নিজেদের জীবনকে চালনা করি। বিশেষ করে এই যে মঙ্গলের সঞ্চার, এই মঙ্গলের সঞ্চারটা ইম্পর্টেন্ট, কারণ মঙ্গল কালপুরুষের 4th হাউসে, একেবারে মনের ঘরে প্রবেশ করছে। মঙ্গল বিশেষভাবে ইমোশনের দিক দিয়ে একটা ক্রোধ, একটা ক্ষোভ এবং আক্রমণাত্মক উত্তেজনার প্রতীক, কারক গ্রহ। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে মানুষের মধ্যে জাগ্রত হবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং এই সমস্ত অনুভূতিগুলো যেন আমাদের রেসপন্সকে, আমাদের জীবনের যে মেন্টাল থট প্রসেস, আমাদের মেন্টাল থট প্রসেসকে যেন অ্যাঙ্গার, ভেঞ্জেন্স, কমপ্লেন, এই অ্যারোগেন্স, অ্যাগ্রেশন, এগুলো যেন ডাইরেক্ট না করে, ইনফ্লুয়েন্স না করে, এই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটা ইনিশিয়াল আলোচনা করেছি মঙ্গলের সঞ্চার নিয়ে, যে রাহুর প্রভাবের কারণে মঙ্গল কতটা আরও বেশি উগ্র হয়ে উঠবে, আরও বেশি বিস্ফোরক হয়ে উঠবে। এবং এই মঙ্গলের 2 মাসের যে অবস্থান কর্কট রাশিতে, তার সঙ্গে শনির মীন রাশিতে অবস্থানের কী সম্পর্ক। এবার আমরা জানব যে প্রতিটা রাশিচক্রের জন্য, প্রতিটা লগ্ন রাশির জন্য মঙ্গলের যে ইম্প্যাক্টটা হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে এবং কিভাবে মঙ্গল চালিত হবে। মেষ রাশি, মেষ লগ্নের জন্য রাহু দ্বাদশ থেকে মঙ্গলকে প্রভাবিত করবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য রাহু মঙ্গলকে একাদশ থেকে প্রভাবিত করবে। মিথুন রাশি, মিথুন লগ্নকে রাহু 10ম ভাব থেকে প্রভাবিত করবে। কর্কটকে 9ম ভাব থেকে, সিংহকে 8ম ভাব থেকে, কন্যাকে 7ম ভাব থেকে, তুলাকে 6ষ্ঠ ভাব থেকে, বৃশ্চিককে 5ম ভাব থেকে, ধনুকে 4র্থ ভাব থেকে, মকরকে 3য় ভাব থেকে, কুম্ভকে 2য় ভাব থেকে এবং মীনকে লগ্ন ভাব থেকে। তো এই এক একটা যে ভাব যেখান থেকে রাহু প্রভাব বিস্তার করবে, সেই ভাবের তারতম্যের জন্য কিন্তু মঙ্গলেরও বিহেভিয়ার, আচরণটা পরিবর্তন হবে। এই জায়গাটার উপর বিশেষ নজর দেবেন এবং একটু সজাগ সচেতন থাকবেন নিজেদের অ্যাক্টিভিটি, নিজেদের মনন চিন্তনের উপর, এবং একটা সাক্ষী ভাব রাখা, একটু নিজেদের উপর নজর রাখা যে আমি কিভাবে রিয়্যাক্ট করছি। যেটা দৈনিক পথ চলার পরামর্শে আমি প্রত্যেকটা রাশি লগ্নকে বলেছি এপ্রিল মাসের জন্য, যে একটা প্রোটোকল প্র্যাকটিসটা জরুরি। তো সেই প্রোটোকল প্র্যাকটিসটাই হচ্ছে আমাদের এখন নিজেদের উপর একটা নজর রাখা এবং একটা সাক্ষী ভাব রাখা যে আমি কিভাবে রিয়্যাক্ট করছি। আমার মধ্যে যেন ওই উগ্রতা, ওই অ্যাগ্রেশন, ওই উত্তেজনা লাগাম ছাড়া না হয়ে যায়। সেই জন্য একটু স্লো ডাউন করা
একটু ধীর স্থির হয়ে চলা এবং একটু স্থিরতা এবং ধৈর্যের সঙ্গে চলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কালসর্পযোগ সংগঠিত হয়ে গেছে, মঙ্গল নিচস্থ হতে চলেছে এবং আমরা জানি যে মীন রাশিতে বিশেষ এনার্জি ভর্টেক্স তৈরি হয়েছে। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশি লগ্নের যে মঙ্গলের সঞ্চারের প্রভাব সেই নিয়ে আলোচনা শুরু করব। সর্বম শুভময়ম শুভমঙ্গল শুভ।